ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 16 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি। এত মামলা, দিকে দিকে বিক্ষোভের চাপে প্রশ্নের মুখে ওয়াকফ আইনের ভবিষ্যৎ। আর এই নিয়ে কথা বলবো, যেমনটা বলছিলাম, নিউজরুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, সত্যি কথা বলতে কি ওয়াকফ আইনের ভবিষ্যৎ কিন্তু সেই জায়গাতে অনিশ্চিত বলা যেতে পারে। দেখো, তো প্রথমেই জানিয়ে রাখি যে ওয়াকফ নিয়ে কি কি মামলা হয়েছে। প্রথমে যেমন তুমি মহুয়া মৈত্রের কথা বললে, এছাড়াও রয়েছে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড ছাড়া অধীনিত মণিপুরের এক এমএলএও দাবি করেছেন। এছাড়াও রয়েছে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে আরেকটি মামলা হয়েছে। নুরুল হাসান, তিনি মামলা করেছেন পিপলস পার্টি অফ ইন্ডিয়ান শেখ সদস্য, তিনিও মামলা করেছেন। অর্থাৎ এছাড়াও গোটা ভারতবর্ষ থেকে বহু রাজনৈতিক দল কিন্তু এই মামলায় সংযুক্ত হয়েছে। আগামী 16 তারিখে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে এই মামলাটি যখন উঠবে তখন কি কি হতে পারে সুপ্রিম কোর্টে। সবাই প্রশ্ন তুলছে যে যদি মামলাটি হয় তাহলে কি এই বিলের ওপরে কি সম্পূর্ণ স্থগিতাদেশ জারি হতে পারে? না। প্রথমেই এই মামলাটি যখন উঠবে, যেটা আইনজ্ঞ মহল মনে করছে, প্রথমে কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট প্রত্যেককে নোটিশ জারি করার নির্দেশ দিতে পারে। এক হচ্ছে এই মামলার সঙ্গে সংযুক্ত যে পক্ষ আছে প্রত্যেককে নোটিশ দিতে হবে এবং নোটিশ জারির নির্দেশিকা জারি হতে পারে। দ্বিতীয়ত, এই মামলাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রথমেই দাবি করা হতে পারে যে এই মামলাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার কারণ, যেহেতু এই মামলাটি আইনসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত, তাই এর কোনো মেনটেনেবিলিটি নেই, তাই এই মামলাটি কখনোই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই গ্রহণযোগ্যতার বিষয় যখনই উঠবে, যদি সুপ্রিম কোর্ট এই কেন্দ্রের এই গ্রহণযোগ্যতা নিয়ে যদি তাদের কেন্দ্রে গ্রহণ করে, যে আবেদন গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি চলবে এবং সেই শুনানি 16 তারিখেই সম্ভব নয়। পরবর্তীকালে এই শুনানির ওপরে প্রথমে কেন্দ্রীয় সরকার বলবে, তারপর মামলার সঙ্গে সংযুক্ত যারা রয়েছেন তারা বলবেন, পরে কেন্দ্রীয় সরকার ফার্দার তার পাল্টা রিপ্লাই করবেন। অর্থাৎ এই প্রসেস কমপ্লিট হবার পরে এই মামলাটি গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না তা কিন্তু নির্ধারিত হবে, তারপরেই মূল মামলার শুনানি শুরু হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ অবশ্যই, যেহেতু এটি সাংবিধানিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তাই এটি সাংবিধানিক বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করা হবে এবং এই মামলার শুনানির সময় যেমন গ্রহণযোগ্যতা নিয়ে পাবে, যদি দেখা যায় যে সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই গ্রহণযোগ্যতা বিষয়টিকে অ্যালাউ করল না, অর্থাৎ গ্রহণ করলেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু মামলার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে প্রত্যেককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। হলফনামার অর্থ, যতজন আবেদনকারী রয়েছেন তাদের প্রত্যেকের যে আলাদা আলাদা আবেদন করেছেন, সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার একটি জবাব দেবে। সেই জবাবের হলফনামার প্রেক্ষিতে আবার আবেদনকারী যারা রয়েছেন তারা তার রিপ্লাই করবেন। এই সামগ্রিক প্রক্রিয়াটি সম্পন্ন হবার পর তারপরেই কিন্তু মামলার মূল শুনানি শুরু হবে এবং মেনটেনেবিলিটির ক্ষেত্রেও কিন্তু এই হলফনামার বিষয়টি দাঁড়াবে। অর্থাৎ কেন মেনটেনেবিলিটি নেই, কেন গ্রহণযোগ্যতা নেই, যেমন কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়ে জানাবে, পাশাপাশি আবেদনকারীরাও জানাবে। তাহলে এই মামলাটি যদি শুরু হয়, তাহলে প্রথম হচ্ছে এর মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাহলে প্রথম শুনানি হবে গ্রহণযোগ্যতা নিয়ে। পরবর্তীকালে সেই শুনানির পরে নির্দিষ্ট রায় যদি হয় যে হ্যাঁ এই মামলাটি গ্রহণযোগ্য, তখন মূল মামলার শুনানি গ্রহণ করা হবে। সেক্ষেত্রে হলফনামা আদান প্রদানের পরই কিন্তু শুনানি শুরু হবে। এখানে প্রশ্ন উঠছে, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ কিন্তু আগামী মে মাস পর্যন্ত। তাহলে যদি এখন বর্তমান এপ্রিলের পর মে পর্যন্ত মিনিমাম আদালতের ক্ষেত্রে দেখা যায় এই হলফনামা জমা দেওয়ার জন্য মিনিমাম 4 সপ্তাহ সময় দেওয়া হয়, অর্থাৎ
4 সপ্তাহ যদি কেন্দ্রীয় সরকারকে সময় দেওয়া হয় হলফনামা জমা দেওয়ার, তার পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য 2 সপ্তাহ, অর্থাৎ রিপ্লাই করবার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হবে, অর্থাৎ 6 সপ্তাহ সময় এখানেই অতিক্রান্ত হবে। তাহলে বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছেন, বিচারপতি সঞ্জীব খান্না, তার এজলাসে কিন্তু এই মামলার শুনানি কখনোই সম্ভব হয়ে উঠবে না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি কিন্তু আদালত দেবার আগে তাকে কিন্তু শুনানি করতে হবে, সেই কেন তিনি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেবেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশের আগে মামলার গ্রহণযোগ্যতা, মামলার মূল অন্তর্বর্তী স্থগিতাদেশের শুনানি এবং তারপরে মূল মামলা, এই বিষয়টি কিন্তু যেটা আদালতের যে নির্দিষ্ট প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় এই প্রধান বিচারপতির এজলাসে, অর্থাৎ তার নিয়ে গঠিত যে 3 সদস্যের বেঞ্চ, সেই বেঞ্চে করা সম্ভব নয়। তাহলে কি প্রধান বিচারপতি অন্য বেঞ্চ তৈরি করবেন, যে অন্য 3 বিচারপতির বেঞ্চ তৈরি করবেন, না নিজের এজলাসেই রাখবেন? সেক্ষেত্রে যেটা হতে পারে, আইনজ্ঞ মহল মনে করছে যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ জারি হতেই পারে, পরবর্তীকালে যিনি প্রধান বিচারপতি হবেন তার এজলাসেই এই মূল মামলার শুনানি গ্রহণ করা হবে। অর্থাৎ ওয়াকফ বিল নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে, সেই মামলার স্থগিতাদেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়ায় মিনিমাম 6 সপ্তাহ এবং দিতে হবে আদালতকে, তারপরেই কিন্তু এই মামলার মূল শুনানি শুরু হবে। তবে এক্ষেত্রে একটা স্পেশাল, যদি আদালত মনে করে যে বিভিন্ন এই আবেদন দেখার পর যে এই ওয়াকফ বিল প্রকৃতভাবেই সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা লঙ্ঘিত হচ্ছে, এবং এই 25 নম্বর এবং 26 নম্বর ধারা লঙ্ঘিত হবার ফলে যে ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় মানুষদের উদ্দেশ্যে এই ওয়াকফ বিল, তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, ওয়াকফ কমিটির সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতেই পারে। অর্থাৎ আদালতকে বিচার করতে গেলে প্রথমেই দেখতে হবে যে সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। যদি সেটা সামগ্রিক স্বার্থে এবং ইসলামিক বিশাল স্বার্থে যদি তা আদালত মনে করে এটার প্রয়োজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আদালত নির্দিষ্ট পাওয়ার দিয়ে সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে পারে। ধন্যবাদ। কথা বললাম, নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, তার সঙ্গে।